নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ নাওয়ের পরিচিত অনুষ্ঠান অভিমুখে আপনাদের স্বাগত। আমি ডক্টর রিপন ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নরসিংগড়। আজকের অভিমুখে আমাদের আলোচ্য বিষয় হলো নাগরিকত্ব সংশোধন আইন 2019 এবং ভারত। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ত্রিপুরা সরকারের প্রাক্তন আইন সচিব শ্রী গৌতম দেব মহাশয় এবং এই রাজ্যের প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট চিন্তাবিদ শ্রী শেখর দত্ত মহোদয়। তো দুজনকেই স্বাগত স্যার। সরাসরি আমরা আজকে চলে যাব গৌতম স্যারের কাছে। স্যার, আজকের আমাদের বিষয় হচ্ছে নাগরিকত্ব সংশোধন আইন 2019 এবং ভারত। তো আমরা অনেক কিছুই শুনছি চারিপাশে, যেটা আইন যেটা বেরিয়েছিল 1955-এ, যেটা ছিল সিটিজেনশিপ অ্যাক্ট, এবং সেটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এবং তার মাঝখানে আরও অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে। তারপরে লাস্ট যেটা রিসেন্টলি যেটা হলো সেটা হচ্ছে গিয়ে 2019। দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, যদি একটু আপনি আলোকপাত করেন। দর্শক সবাইদের আমার নমস্কার। অ্যাকচুয়ালি আমার নাম গৌতম দেবনাথ। তো যাই হোক, এই আইনটা নিয়ে আলোচনা করতে গেলে আর কি প্রথমেই আমার মনে হয় আইনের প্রেক্ষাপটটা একটুখানি আলোকপাত করা দরকার হয়। যে এই আইনটা বলতে আমি নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর কথা বলছি আর কি। তা আমাদের তো ভারতবর্ষের নাগরিকত্ব কীভাবে নেওয়া যেতে পারে, নাগরিকত্ব সংশোধন আইনের মধ্যে সেটা 2 থেকে 7 নম্বর ধারা মোটামুটি বলা আছে, এবং কীভাবে নাগরিকত্ব চলে যাবে সেটাও বলা আছে। তো যে মোডগুলো আছে নাগরিকত্ব দেওয়ার, বাই বার্থ, বাই রেজিস্ট্রেশন, দেন এর মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনার বাই ন্যাচারালাইজেশন। এই 2019-এর আইনের মধ্যে সংশোধনী আইন যেটা, এই ন্যাচারালাইজেশন এই জায়গাটাকেই মূলত সংশোধন করা হয়েছে। তো নাগরিকত্ব সংশোধনী আইনের প্রেক্ষাপট যদি আমরা দেখি আর কি, এবারে আমাদের শুরু করতে হবে বোধহয় আমাদের মানে পার্টিশন অফ ইন্ডিয়া থেকে। প্রথম দেশ ভাগ হলো ভারত পাকিস্তান, তারপরে পাকিস্তানিদের বাংলাদেশের মুসলমান এবং হিন্দু তাদের প্রতি যে বঞ্চনা, এটা ছোট করে দেখার বিষয়। এর থেকেই মুক্তিযুদ্ধ, 71 সাল স্বাধীন হয়ে গেল বাংলাদেশ। তখনও পর্যন্ত কিন্তু হিন্দু বাঙালিরা পূর্ব পাকিস্তান মানে এখন বাংলাদেশ যেটা, কিছু কিছু লোক তখন থেকে কিন্তু সন্দেহ করেছিল যে এই দেশে বোধহয় আর থাকা যাবে না। এবং যে কারণে আমরা ত্রিপুরাতে, বিশেষ করে শেখরদা আছেন এখানে, তো ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি প্রচুর 71-এ যারা এসেছিল উদ্বাস্তু হয়ে ত্রিপুরাতে, তাদের বেশ কিছু মানুষ কিন্তু ফিরে যায়নি আর তথ্য বলছে 71 সালের মুক্তিযুদ্ধের সময় যে উদ্বাস্তুরা ত্রিপুরাতে মানে ভারতবর্ষে এসেছিল, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ, তাদের প্রায় 80% ছিল হিন্দু, 20% ছিল মুসলমান বা অন্যান্য। 71 সালে স্বাধীন হওয়ার পরে 1980 সালে বাংলাদেশও কিন্তু ইসলামিক রাষ্ট্র হয়ে গেল। ইসলামিক রাষ্ট্র কেন হলো বা পাকিস্তানও ইসলামিক রাষ্ট্র কেন হলো, আসলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, ধারণা হচ্ছে, সামরিক শাসনটাই বাংলাদেশে এবং পাকিস্তানের ইসলামিক রাষ্ট্রে পরিণত হওয়ার মূল কারণ। যদি আমাদের যে ভারতবর্ষের মতো ওইখানে সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকতো, নির্বাচিত সরকার থাকতো, তাহলে পরে কিন্তু ইসলামিক রাষ্ট্র হওয়াটা বিশেষ করে বাংলাদেশের এত তাড়াতাড়ি বা এত সম্ভব হতো না হয়তো। তো এখন নির্বাচিত সরকার আছে, গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, এখন কেন আবার সংশোধন করা হচ্ছে না? এখন এটা করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। এখন একটা সেন্টিমেন্ট চলে আসবে। আর গণতন্ত্রে তো ভোটের সংখ্যাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, অবশ্যই এটাই বোধহয় কারণ। তো এই আইনের সংশোধন নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এটা হিন্দুদের কথা ভাবা হচ্ছে, এই বাকি দেখানো হচ্ছে না।
আমি কিন্তু আইনের মধ্যে কোনো দুরভিসন্ধি আমি দেখতে পাচ্ছি না, কারণ বাস্তবটা এটাই। এবং তার জন্যই বোধহয় সুপ্রিম কোর্টের কাছে অনেকগুলো আবেদনও জমা পড়েছে, অনেক পিটিশন জমা পড়েছে। অনেকগুলো পিটিশন জমা পড়েছে, এবং তার আগে আমি বলি, অ্যাকচুয়ালি 2003 সালে নাগরিকত্ব সংশোধনী আইন হয়েছিল আমাদের দেশে প্রথম। কিন্তু আচ্ছা, এখন নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে এনআরসি বা এনপিআর এর যোগাযোগ আছে কিনা এই কথাটা নিয়েও বিতর্ক হচ্ছে। এনআরসি হয়েছিল আমাদের দেশে প্রথমে 1951 সালে, আজকে নয়। এরপরে এনআরসি আর হয়নি। এইবার 2003 সালে ইউপিএ প্রথম গভর্নমেন্টের সময় নাগরিকত্ব সংশোধনী আইন 2003 সালে কিন্তু করা হলে সেখানে বলা হলো যে এনআরসি করা হবে। এইখান থেকেই কিন্তু বিতর্কের সূত্রপাত আসলে। তার কারণ হচ্ছে এরপরে 2014 সালে সুপ্রিম কোর্টে একটা পিআইএল হয়ে গেল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়ে গেল, যে আইন আছে এনআরসি করার, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, তুমি কেন করবে না? আইন থাকলে, আইন তো আছে, তুমি করছো না কেন? অবশ্যই অবশ্যই। এবং এর সঙ্গে যোগ হয়ে গেল আসামের যে আশুর সঙ্গে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে চুক্তি হয়েছিল, যে একটা প্রচুর পরিমাণ বাংলাদেশি আসামে ঢুকলো, তাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, নানা বিশাল আন্দোলন হয়েছিল, আমরা সবাই জানি। এরপরে কিন্তু আসামে এনআরসি চালু হয়েছে, আসাম অ্যাকর্ড, আসাম অ্যাকর্ড অনুসারে সেই এনআরসি কিন্তু আসামে এখনো চলছে। আপনি ওই এই জায়গাটাকে কি একটু বলবেন যে আসাম অ্যাকর্ড মানে যখন আসলো, তার আগে হীরালাল বলে যিনি ছিলেন, যিনি মিনিস্টার, যেটা মানে যিনি মারা গেলেন, তারপরে আবার ইলেকশনের সময় আসলো, এবং সেই ইলেকশনের সময় সেটা দেখা গেল যে প্রচুর পরিমাণে যে মাইগ্রেন্টস যারা এসেছিল তারা লোকালাইটস থেকে অনেক বেশি, এবং যে কারণে ইলেকশনটাকে বন্ধ করে দেওয়া হলো। ওই জায়গাটার একটু ওই জায়গাটায় একটু যদি আপনি আলোকপাত করেন। হ্যাঁ, এই জায়গাটা আমি বলছি যে তাহলে প্রথমে বলতে হবে যে এনআরসিটা এখনো আসামে কমপ্লিট হলো না কেন? কেন? অবশ্যই আসলে এনআরসি প্রক্রিয়াটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। 2003 সালের যে আইনটা করেছে এনআরসি করব আমরা, এখান থেকে সমস্যা শুরু আসলে। কারণ এনআরসি প্রক্রিয়াটা করতে গেলে আমি আজকে আইডেন্টিফাই করলাম 20 লক্ষ বাংলাদেশি আছে আমার দেশে, আমি তাদেরকে পাঠিয়ে দেবো বাংলাদেশে। তো বাংলাদেশ সরকারকে তো এগ্রি করতে হবে যে ওরা বাংলাদেশি, অবশ্যই, এবং আমি তাদেরকে নেব। আদারওয়াইজ এই লোকগুলি কোথায় থাকবে? সারা জীবন ওরা ডিটেনশন ক্যাম্পে থাকবে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে বসে বসে সারা জীবন খাওয়াবে। দিস ইজ অ্যাগেনস্ট হিউম্যান রাইটস হয়ে যায়। কাজে এই প্রক্রিয়াটা খুব জটিল প্রক্রিয়া, এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে রায়ের ইমপ্লিমেন্ট করাটা আমি মনে করি অত্যন্ত ডিফিকাল্ট। এবং এনআরসির সাথে বর্তমান সংশোধনী আইনের সাথে কিন্তু এনআরসি যোগ নেই কিন্তু নেই। আর এনআরসি প্রক্রিয়াটা খুব জটিল। তবে যদি এনপিআর করা হয়, এটা কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের সাথে তার কোনো যোগাযোগ নেই। এখন হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এই পপুলেশন রেজিস্টারে গিয়ে কিন্তু আমার দেশে আজকে কারা কারা আছে আমি সবাইকেই বলবো, গত 6 মাস ধরে যারা আছে তাদেরকেও হিসাব করবো। আমার বাড়ি কোথায়? উত্তর কোরিয়া, এখানে পড়াশোনা করতে এসেছি, গত 6 মাস ধরে এখানে আছি, বা আগামী 6 মাস থাকবো, এরাও কিন্তু এনপিআরে চলে আসবে। তো এনপিআরটা হয়ে গেলে তার থেকে এনআরসি করা না করা সেটা অন্য কথা, কিন্তু এনপিআর হলে পরে এনআরসি করাটা অনেক সুবিধাজনক হয়ে যাবে। তো এই ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে শেখরবাবু দীর্ঘদিন জড়িত, ওনার মতামতটাও বোধহয় আমাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিলে পরে আলোচনা করতে আমাদের সুবিধা হবে অনেক। তো অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমরা আসছি রাজ্যের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট চিন্তাবিদ শ্রী শেখর দত্ত মহোদয়ের কাছে। আমরা এই মুহূর্তে শুনলাম যে মানে কোথায় আমাদের ডিফারেন্সটা 1955 সিটিজেনশিপ অ্যাক্ট এবং 2019। এবার দেখুন লোকজন এবং বিভিন্ন নিউজ মিডিয়াতে বিভিন্ন কথা এবং সুপ্রিম কোর্টের কাছে যে পিটিশনও সাবমিট যেটা হয়েছে, সবাই বলছে যে আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা হচ্ছে গিয়ে যেটা ইকুয়ালিটি নিয়ে কথা বলে, বা আর্টিকেল 15 যেটা হচ্ছে গিয়ে অন দ্য বেসিস অফ দ্য রিলিজিয়ান কথাটা যারা মানে উঠে আসছে যে ডিসক্রিমিনেশন হচ্ছে। যদিও বা আমরা দেখছি আইনতভাবে সুপ্রিম কোর্টের কাছে পিটিশন জমা মানে হওয়ার পরেও সুপ্রিম কোর্ট কিন্তু এই জায়গাটাতে কিছু বলছে না, কারণ এখনো পর্যন্ত কিছু বলছে না, কারণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আইনতভাবে কোথাও কোনো ভুল নেই।
কিন্তু এথিক্যাল গ্রাউন্ডে আপনার কি মনে হয় যে এই যে একটা এথিক্যাল গ্রাউন্ডে কি সেটা সঠিক? মানুষ যেটা এটাকে যে কিভাবে ভাবছে, মানুষ এটাকে কিভাবে নিচ্ছে, কারণ আমরা আইনের লোকেরা অনেক সময় অনেক আমরা বুঝবো, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা অনেক সময় নাও বুঝতে পারে। তো এই জায়গাটাতে যদি আপনি কিছু একটা বলেন আর কি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা নাগরিকত্ব সংশোধনী আইন, এর যে বিরোধিতায় পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আচ্ছা, কারণ রাইট টু ইকুয়ালিটি বিফোর ল যে কথাটা, এটা ফর হোম, কাদের জন্য? যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের জন্য। এখন আমি মানবাধিকারের স্বীকৃতি দিয়ে পরিস্থিতির চাপে মানবিকতার জন্য আমি কিছু নির্যাতিত ভারতীয় না, যারা সাংস্কৃতিকভাবে মননের দিক থেকে ভারতীয় এবং যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে আমি নাগরিকত্ব দেব, এই বিষয়ে কিন্তু আমাদের সংবিধানেও কোনো বার নেই। ৫ম ধারা থেকে ১১ ধারা পর্যন্ত পড়লে বোঝা যায় যে আমাদের সংবিধান প্রণেতারাও এই বিষয়ে ভেবেছিলেন। আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা যাচ্ছি না, এটা অপ্রাসঙ্গিক হবে। এখন রাইট টু ইকুয়ালিটি বিফোর ল, এটা তো যারা এখানে যারা অ্যাসাইলাম নিতে এসছে বা যারা এখানে সিটিজেনশিপ হিসেবে রেজিস্টার্ড হতে এসছে সিটিজেন হিসেবে, তারা সিটিজেন হওয়ার আগে তো রাইট টু ইকুয়ালিটি বিফোর ল তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, ফার্স্টলি। সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে একটা ন্যাশনাল কমিটমেন্ট। দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। দেশ ভাগ হওয়ার পরও ভারত, স্বাধীন ভারত কিন্তু একটা সেকুলার দেশ হিসেবে, ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে রয়ে গেছে। সেকুলার শব্দটা 1976 সনে ইন্দিরা গান্ধী ঢুকিয়েছিলেন আমাদের সংবিধানের প্রস্তাবনায়, কিন্তু এর আগেও ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ ছিল, এর পরেও আছে। এই ভারতীয় সমাজটা ধর্মনিরপেক্ষ ছিল, সমাজটা মানে ধর্মনিরপেক্ষ সামগ্রিকভাবে, এটা মেনে নিতে কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু আমরা কি দেখি পাশাপাশি? পাকিস্তান, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে আগে পাকিস্তান ছিল, এখন হয়েছে বাংলাদেশ। পূর্ব পাকিস্তানটা বাংলাদেশ হয়েছে। দুটো দেশই সংবিধান সংশোধন করে ওরা দেশকে একটা ইসলামিক কান্ট্রি, মানে ধর্মভিত্তিক রাষ্ট্র বা থিওক্রেসি সেরকম করে দিয়েছে। বাংলাদেশে হয়েছে প্রেসিডেন্ট এরশাদের সময় তাদের সংবিধানের ১০ম সংশোধনের মাধ্যমে। প্রয়োজন ছিল না, তবু করা হয়েছে। তো এখানে ওই সমস্ত এই দুই দেশে এবং আফগানিস্তানে ওখানকার যারা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, এরা সবাই নির্যাতিত বিভিন্নভাবে, এবং নিয়মিতই পত্রপত্রিকায়ও বেরোয় এগুলো, আমরা জানতে পারি। তো ভারতীয় যে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত আমাদের যে নেতৃবৃন্দ, ওনাদের একটা কমিটমেন্ট ছিল। এই ভারতীয় জাতীয় কংগ্রেস, যারা এখন বিরোধী আসনে আছে দিল্লিতে, ওদের 1947 সালের অক্টোবর মাসের একটা রিজলিউশন আছে। মহাত্মা গান্ধী, নেহেরু, প্যাটেল সবাই আশ্বাস দিয়েছেন যে যে সমস্ত সংখ্যালঘুরা রয়ে গেছে, সংখ্যালঘুরা মানে ওই দেশের সংখ্যালঘু, এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈনেরা যারা সেখানে থেকে গেছেন, তাদেরকে এলে এখানে তাদের প্রোটেকশন দেওয়া, সংরক্ষণ দেওয়া হবে এবং নাগরিকত্ব দেওয়া হবে। এবং এই ধরনের নাগরিকত্ব দেওয়া হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কেন্দ্রে যখন চিদাম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে চিঠি দিয়েছে আমাদের এখানে পাকিস্তান থেকে এসছে, রাজস্থানের সঙ্গে পাকিস্তানের বর্ডার আছে, অনেকে সে আশ্রয় নিয়েছে, তাদেরকে নাগরিকত্বের স্বীকৃতি না দিলে তারা এই দেশে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লাইসেন্স পাওয়া বা অন্য কোনো অনুমতিপত্র পাওয়া, এগুলো কিছুই হচ্ছে না। দিন চিদাম্বরম দিয়েছেন এবং দেওয়া হয়েছে। এরকম বেশ কয়েকবারই হয়েছে। পার্লামেন্টে ডক্টর মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি 2003 সনেই ইস্যুটা তুলেছিলেন। তিনি আসামের রাজ্যসভার এমপি ছিলেন, আসাম থেকে। ঠিক এই সমস্যাটা তিনি ভালো বুঝতেন বা ওনার দৃষ্টিতে নেওয়া হয়েছিল, তিনি এই দাবি জানিয়েছিলেন। আরো পরে অবশ্য 2012-তে প্রকাশ করা সিপিএম এর তখনকার জেনারেল সেক্রেটারি, সিপিআইএম দলের যে 20তম কংগ্রেস, পার্টি কংগ্রেস, এরপর তার যে পাশ হওয়া যে প্রস্তাব, তারই অঙ্গ হিসেবে তিনি চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রকে, যে এই ধরনের পশ্চিমবঙ্গের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে যে সমস্ত নির্যাতিত হিন্দু, বৌদ্ধ, সমস্ত সংখ্যালঘুরা এসছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক, তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করা হোক। 2003 সনে যখন অটল বিহারী বাজপেয়ী সরকারের শেষ বছর, তখন একটা কমিটি তৈরি হয়েছিল পার্লামেন্টে বিষয়টা উত্থাপিত হওয়ার পর এই ইস্যুটা দেখার জন্য। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন কে? প্রণব মুখার্জি। এই কমিটিতে ছিলেন কপিল সিব্বাল, আইনজীবী এবং রাজ্যসভার সদস্য। ওনারাও সুপারিশ করেছিলেন যে না, নাগরিকত্ব আইনের সংশোধন হওয়া দরকার এবং এদেরকে নাগরিকত্ব দেওয়া দরকার, কারণ দে আর ডিপ্রাইভড অফ বেসিক হিউম্যান রাইটস।
একদম সঠিক বলেছেন, ভিত্তিটাই কিন্তু মানবাধিকার। হ্যাঁ, ভিত্তিটা মানবাধিকার। এবং এর আগে এই ধরনের নজির আরও আছে। 1976 সালে উগান্ডা থেকে প্রচুর ভারতীয়কে তাড়িয়ে দেওয়া হয়, যাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা থেকে আগে দেওয়া হয়েছে। তাহলে আমি যদি এই মানে ভিত্তিটা যদি হয় মানবাধিকার, তাহলে এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে গিয়ে যে 6টি রিলিজিয়ন, 6টি ধর্মের মানুষদেরকে এরা মানে এখানে ওরা দেবে, মানে ওরা নাগরিকত্ব দেবে, এটা বলেছে 6টি ধর্ম। কিন্তু 7 নম্বর ধর্ম, যেটা যাদেরকে আমরা মাইনরিটি এখন বলছি, তাদেরকে নিয়ে আপনার কি বক্তব্য? না, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা কোথাও কিন্তু বলা হয়নি যে মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষ এখানে এলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। আচ্ছা, তাদেরকে আসতে হবে বাই ডিউ প্রসেস। তাদের ওয়েটিং পিরিয়ডটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা যা আছে সেটাই। আর এদের জন্য, এই নির্যাতিত সংখ্যালঘুদের জন্য, মানে ওইখানকার সংখ্যালঘু যারা এসছে, একটা স্পেশাল, হ্যাঁ, তাদেরকে এক্সপিডাইটেড প্রসেস অফ সিটিজেনশিপ, মানে এটাকে দ্রুততর করার যে চেষ্টা, এই জায়গাটা তাড়াতাড়ি করা, হ্যাঁ, ফাস্ট পেস করা হয়েছে এবং ফাস্ট ট্র্যাকিং করা হয়েছে, এবং ফাস্ট ট্র্যাকিং, এবং আইনটাও আলাদা, আইনটা আলাদা করা হয়েছে। 55 সালে নাগরিকত্ব দেওয়ার যে আইনটা যা আছে, এটা পৃথিবীর যে কেউই অ্যাপ্লাই করতে পারে, যে কোনো ধরনের মানুষ অ্যাপ্লিকেশন করতে পারে, সেটা প্রভিশন যা ছিল অবশ্যই এটা এখনো আছে। মজার বিষয় হলো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 2014 সনে হয়েছিলেন, আজ 2024, 10 বছর। এই 10 বছরে কিন্তু বাংলাদেশের অন্তত কয়েকশো নাগরিকত্ব কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছেন। মানে বাংলাদেশ থেকে এসে এখানে নাগরিকত্ব চেয়েছেন এবং তাদের ওয়েটিং পিরিয়ড শেষ, তাদেরকে দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে দেওয়া হয়েছে, এমনকি আফগানিস্তান থেকেও দেওয়া হয়েছে কম সংখ্যক। পাকিস্তানেরও এখানে আদনান স্বামীকে দেওয়া হয়েছে, আদনান স্বামী যে গায়ক, কিছুদিন আগে একটা প্রমিনেন্ট নাম উল্লেখ করলাম, এরকম দেওয়া হয়, অন্তত 200-300 লোক দেওয়া হয়েছে। সুতরাং আর এই আইনের মধ্যে মুসলিম সম্প্রদায়ের কোনো উল্লেখই নেই। এটা তো সম্পূর্ণ আলাদা আইন। শুধুমাত্র ওইখানকার নির্যাতিত সংখ্যালঘু যারা এখানে এসছে আশ্রয়ের জন্য, তাদেরকে বাই এন এক্সপিডাইটেড প্রসেস আমরা নাগরিকত্ব দেব। কিন্তু আমরা একথা কিন্তু আইনের মধ্যে নেই যে ওইখানকার যারা সংখ্যাগুরু তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। আর দ্বিতীয়ত, আইনের মধ্যে তাদের নামকে বিষয়টা ইনক্লুড করা এটা অর্থহীন, কারণ তারা তো ওইখানকার সংখ্যালঘু, রাষ্ট্রটা তাদেরই। আর যেহেতু ধর্মভিত্তিক রাষ্ট্র, তাদের সুযোগ সুবিধা অনেক বেশি, অধিকার অনেক বেশি। সুতরাং তাদেরকে তো পারসিকিউটেড বা অপ্রেসড বলা যাবে না। না, এই জায়গাটাতে একটা প্রশ্ন আছে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, পারসিকিউশন মানে যেটা হচ্ছে, বা যাদের হচ্ছে গিয়ে মানে দুর্ব্যবহার যাদের সাথে করা হচ্ছে, তাদের মধ্যে যেরকম বালুচিস্তান একটা জায়গা, যেখানে মুসলিম কমিউনিটিদের মধ্যেও অনেক মুসলিমদেরকেও কিন্তু অনেক পারসিকিউশনের শিকার হতে হচ্ছে। সেই জায়গাটাতে আপনাদের কি বক্তব্য? তাদেরকে তো দেওয়া হবে না, কথা তো আইনে বলা হয়নি। তারা যদি আসে বা ভারতে প্রবেশ করে, তারা যদি শেল্টার নেয়, তারা যদি প্রেয়ার করে যে একটা দরখাস্ত করলো, প্রার্থনা করলো আমাকে দেওয়া হোক, তখন তারা আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, বা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট না, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, যেটা তার মধ্যে এই বিষয়ের প্রক্রিয়াটা উল্লেখ করা আছে, তাদেরকে ওই প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হচ্ছে একটা স্পেশাল কনসিডারেশন। 2019-এর সংশোধনী আইন যেটা, সেখানে আমরা খুব পার্টিকুলারলি আপনি যে প্রশ্নটা করছেন আর কি, হ্যাঁ, পাকিস্তানের মুসলমান সম্প্রদায়ের কিছু লোক, দুইটা সম্প্রদায় আছে নির্দিষ্ট করে বললে, সিয়া এবং আহমদিয়া। কারেক্ট। ওরা তো স্লোগানই দেয়, সিয়া সিয়া কাফের সিয়া। এখন দেশটা যখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়, তখন তো শিয়া আহমেদিয়া আলাদা কিছু ছিল না। এখন এরা নিজেরা যদি ঝগড়াঝাটি করে, অত্যাচার করে, আমাদের দেশটা কি আমরা কি এটা মানে কি বলবো, ধর্মশালায় বানাবো নাকি? এটা তো সম্ভব না। তাহলে তো আমরা বর্ডারটাই তুলে দিলে পারি, হ্যাঁ, যে খুশি আসো, যে যখন খুশি আসবে আমরা দিয়ে দেবো। তো এই প্রশ্নটা ঠিক না। আর বাস্তব সত্য যেটা, দেশটা যখন ভাগ হয়, তখন পাকিস্তানের অমুসলিম সম্প্রদায়ের লোকজনের ছিল 24%। আজকে কত? পাকিস্তানে 2%, বাংলাদেশে 7 থেকে 8%, আফগানিস্তানে হচ্ছে 0.4%। গত 4 দিন আগের আমি পাকিস্তানের একটা কথা বলি, 70 বছরের একটা খ্রিস্টান ভদ্রলোক 4 দিন আগে, উনি নাকি ব্লাসফেমি করেছেন, ওরা যা বলে আর কি, ইসলামকে অপমাননা করেছেন, এটসেট্রা এটসেট্রা বলে ওনাকে যা খুশিভাবে মারল। উনি কিভাবে বাঁচলেন জানি না। উনাকে অ্যাম্বুলেন্সে তোলার পর এবার অ্যাম্বুলেন্সের গাড়ির গ্লাস ভেঙে আবার মারা হচ্ছে। আর পুলিশও ছিল সেখানে। পুলিশ ওদেরকে রিকোয়েস্ট করছে, যারা মারছে তাদেরকে, যে আর মারবে না, হ্যাঁ, আর মারার দরকার নেই, এটসেট্রা এটসেট্রা। তাহলে আমরা কি এখানে বলবো যে পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থাও তার মধ্যে ইনভলভ ছিল,
যদি সরাসরি বলতে না পারি, আমি বলতে চাই রাষ্ট্র ব্যবস্থা ইনভলভ ছিল। তার কারণ হচ্ছে বছর 3 আগে এই আইনের সাজা ছিল 2 বছর, বছর 3 আগে সংশোধন করে এটাকে সাজাটাকে করা হয়েছে 10 বছর। তো এই যে আইনটা করেছে এটা তো জনগণ পঞ্চায়েতে করেনি, গ্রামের মানুষ করেনি, রাস্তাঘাটের মানুষ করেনি, এটা বাংলাদেশে পাকিস্তানের পার্লামেন্টেই তো হয়েছে। তাহলে রাষ্ট্র ব্যবস্থা তার মধ্যে ইনভলভ ছিল না আমি বলবো কি করে? পাকিস্তানের পড়াশোনার যে ছাত্রদের যে পড়াবে সিলেবাসটা, এটা তো পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে। তো এই যে নিষ্ঠুরতাগুলো ওটা ওদের সিলেবাসের মধ্যে আছে, তাহলে রাষ্ট্র ইনভলভ নয় আমরা বলবো কি করে? তো কাজেই উনি শেখরবাবু খুব সঠিকভাবেই বলেছেন। আর মুসলমানদের কেন দেয়া হচ্ছে না, 2019-এর যে সংশোধনী আইনটা, সেখানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা আসবে অথবা ধর্মীয় নিপীড়নের সঙ্গত আশঙ্কায় যারা আসছে তাদেরকে দেওয়া হবে। এখন মুসলমানের দ্বারা মুসলমান যদি ধর্মীয় নিপীড়িত হয়, তার দায়িত্ব তো ভারত নিতে পারে না, কোনো দেশই নিতে পারে না। সেটাই হচ্ছে কাজে এই আইনটাকে সংবিধানের 14 নম্বর ধারার কথা যেটা বলছেন অসাংবিধানিক, আমি মনে করি না এটা অসাংবিধানিক। তার কারণ হচ্ছে, হ্যাঁ 14 নম্বর ধারার ভাষা হচ্ছে নো পার্সন শ্যাল বি ডিসক্রিমিনেটেড, নো সিটিজেন শ্যাল বি ডিসক্রিমিনেটেড, কথা বলা নেই, নো পার্সন বলা আছে। এখন এই যে পার্সনটা, একটা আইনের ব্যাখ্যা আমরা যখন করব, তার প্রয়োজনীয়তা নিরীক্ষে কিন্তু আমরা ব্যাখ্যা করব। তাহলে আমার দেখতে হবে 2019-এর সংশোধনী যে আইনটা, তার যে এইমস অ্যান্ড অবজেক্ট, ওখানে আমার যেতে হবে, সেই এইমস অ্যান্ড অবজেক্টে গিয়ে আমার ব্যাখ্যাটা করতে হবে। তো সেই এইমস অ্যান্ড অবজেক্টে আমরা যদি যাই, সেখানে নো পার্সন যে কথাটা সংবিধানের 14 নম্বর আর্টিকেলে, এই পার্সন বলতে এখানে বুঝাবে ভারতে বসবাসকারী কোনো পার্সনকে ডিসক্রিমিনেট করা যাবে না, সে হিন্দু হোক, মুসলমান হোক, যা খুশি হোক। তাহলে আমি যদি খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, হিন্দু, তাদেরকে যারা আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসবে, তাদেরকে আমি নাগরিকত্ব দেই 2019-এর সংশোধনী আইন অনুসারে, তাহলে ভারতে বসবাসকারী কোনো মুসলমান পার্সনকে তো আমি ডিসক্রিমিনেট করছি না। এটা অসাংবিধানিক কেন বলা হবে সেটাকে? এবং আমার বদ্ধমূল ধারণা সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টও সেটাকে অসাংবিধানিক আখ্যা দেবে না এবং এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তার কারণ হচ্ছে কি, এটা বেসিক্যালি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পলিসি ডিসিশন। আর আইনের একটা ব্যাখ্যাটা হচ্ছে কি, সরকারের, এটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের হোক, কোনো পলিসি ডিসিশন নিয়ে বিচার বিভাগ সাধারণত হস্তক্ষেপ করে না, যেটা যদি সেটা অসাংবিধানিক না হয়। তো কাজেই এই পরিপ্রেক্ষিতে আমরা সংশোধনী আইন 2019-কে আমরা অসাংবিধানিক বলতে পারবো না। আর্টিকেল 14-এর ভায়োলেশন বলাটা আমার মনে হয় খুব মুশকিল। অনেক অনেক ধন্যবাদ। আমার আরেকটা জায়গায় আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে একটা রিফিউজি কনভেনশন হয়েছিল, আরেকটা সেটা হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে গিয়ে প্রোটোকলস। এই দুটোর মধ্যে ব্যাপার হচ্ছে ইন্ডিয়া ওয়াজ নট দ্য সিগনেটারি, ইন্ডিয়া কিন্তু সিগনেটারি ছিল না। ইট ইজ অল রিলেটেড দ্য হিউম্যান রাইটস অনলি। ওকে, হ্যাঁ, ইট ইজ অল রিলেটেড টু হিউম্যান রাইটস। এবার কথা হচ্ছে, সেখানে বলা আছে যে যদি কেউ এরকম রিফিউজি থাকে, তো তাদেরকে কি করে মানে জায়গা দেওয়া যায় নিজের দেশে, সেটা নিয়ে কথা বলা আছে। এবং বলা আছে যে যদি এরকম রিফিউজি থাকে তাহলে পরে জায়গা দেওয়াটা উচিত, মানে আমি খুবই মানবাধিকার, হ্যাঁ মানবাধিকার খুব শর্ট ফর্মে। কিন্তু এখানে আরেকটা কথা যে ইন্ডিয়া যেহেতু সিগনেটারি ছিল না, তাহলে ইন্ডিয়া সেখানে এই যে 2019 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এটা নিয়ে এসছে, সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠানো হয়, তাহলে সেটাকে ইন্ডিয়া বলতে পারে যে আমি তো সেটার পার্ট ছিলাম না, তো সেখানে আমার কোনো হাত নেই। কিন্তু আমি আবার একই জায়গাতে ফিরে আসছি যে এই যে যারা, যেমন ধরুন মায়ানমার থেকে রোহিঙ্গিয়ারা এসছে, এবার ধরুন বিভিন্ন জায়গায় এরকম সমস্যা দেখা দিচ্ছে। তো এই ধরনের, যেমন রোহিঙ্গা একটা এক্সাম্পল দিলাম আপনাকে, এটা উদাহরণস্বরূপ। হ্যাঁ, তো সেই জায়গাটাতে মানে এদের যে রাইট, কারণ এরা তো হচ্ছে গিয়ে মায়ানমার থেকে এসছে, এরা কোথাও যেতে পারছে না, ইন্ডিয়াতেও আসতে পারছে না, কিছু কিছু লোক বাংলাদেশে আছে, ঠিক আছে। তো সেইটা নিয়ে আমি একটু আমাদের শেখর দত্ত মহাশয়কে আমি একটু জিজ্ঞেস করবো যে হ্যাঁ এই জায়গাটা নিয়ে আপনার কি মতামত বা আপনার কি অভিপ্রায়, একটু বলুন।
না, এটা হচ্ছে এখন ওরা ওখানে অত্যাচার, নিপীড়ন, শোষণের শিকার হয়ে এসছে। যদিও আমরা জানি যে ওখানকার ওদের উপর যে অত্যাচার হয়েছে সেজন্য ওদেরও যথেষ্ট দায়িত্ব আছে। ওখানে সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করে মিয়ানমার সরকারের বিরুদ্ধে, ওইখানকার বুদ্ধিস্ট সম্প্রদায়ের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা করা বা এটা বড় ধরনের তৎপরতা চালানো, এটা তো অন্য কোনো দেশ সহ্য করবে না। ইনস্পাইট অফ দ্যাট, ওরা ওদের ইন্টারনাল ম্যাটার। আমাদের এখানে এসছে, আমরা ফর দ্য টাইম বিং তাদেরকে একটু খাবার দিলাম, আশ্রয় দিলাম, কিন্তু আলটিমেটলি ওদের ডিপোর্ট করা উচিত। দে শুড বি ডিপোর্টেড। কারণ এখানে এইভাবে তো আমরা কত আশ্রয় দেব, বা অন্য কোনো দেশ কি দেবে এভাবে? তাহলে তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে স্যার, যে এদের রাইটটা নিয়ে কি, মানে আমরা তো আফটার অল আমরা মানুষ, মানবাধিকারের কথা বলছেন, মানবাধিকার না কিন্তু হলেও উই আর নট কাস্টোডিয়ানস অফ দেয়ার রাইটস। এটা তো আমাদের দায়িত্ব নয়, ও তো আমাদের দেশের কেউ না। এসছে, আমরা ঠিক আছে, আমরা টেম্পোরারি ওদের ক্যাটার করলাম, একটু শেল্টার দিলাম, কিছু খাবার দাবার দিলাম, ঠিক আছে, রাখলাম। কিন্তু এটা বাট ইন এনি ফিউচারে গিভেন টাইম এদেরকে তো ডিপোর্ট করা উচিত, যদি তারা নিজে ভলান্টারিলি না যায়। অথবা মিয়ানমার গভর্নমেন্টের উপরেও প্রেশার তৈরি করা উচিত ভারত সরকারের, টু টেক দেম ব্যাক। অথবা এটা অথবা the place from আচ্ছা, where they- আমরা কূটনৈতিক পদক্ষেপ নেওয়া আর কি। এটা হচ্ছে, কিন্তু ইন এনি কেস দে ক্যানট বি অ্যালাউড টু স্টে অন হিয়ার ফর আনসার্টেনিটি বা ফর ইটার্নিটি। এটা সম্ভব না। তাহলে অনেক অনেক ধন্যবাদ। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর। তো আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি মায়ানমারের, হ্যাঁ ঠিক একইভাবে ভুটানেও কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোক আছে ভুটানে, এরাও কিন্তু মাঝে মাঝে নিপীড়নের শিকার হয়। তাহলে আমরা এদেরকেও কেন ইনক্লুড করলাম না? আমরা ইনক্লুড করলাম না কাকে? পাকিস্তানের শিয়া আহমদিয়া, ভুটানের খ্রিস্টান বা মায়ানমারের রোহিঙ্গা। কিন্তু শিয়া আহমদিয়াকে কেন ইনক্লুড করলাম না? কারণ
ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে, ওরও মুসলিম। তো এই মুসলিমরা মুসলিমদেরকে যদি নিপীড়ন করে তাতে আমাদের কোনো দায়িত্ব থাকে না। আর মিয়ানমার বা ভুটান তো ভারতীয় উপমহাদেশের অংশ ছিল না। একই প্রশ্ন অনেকে করে যে তামিলদের শরণার্থীদের কেন করা হচ্ছে না। শ্রীলঙ্কা ওয়াজ নেভার এ পার্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো কাজেই এই ব্যাপারে বরং যারা এই কথাগুলো বলছে গভর্নমেন্টকে, তারা গভর্নমেন্টকে সাহায্য করুক, পরামর্শ দিক যে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হোক এই ব্যাপারে। আর আর্টিকেল 14-এর কথা আমরা যেটা বলছি, আর্টিকেল 14-এর বেসিসটা হচ্ছে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া। ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া, ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া মিনস রিজনেবলনেস। তাহলে এই রিজনেবলনেসটা আমরা যদি ধরি, তাহলে দেশভাগের পরে পাকিস্তান, বাংলাদেশ একই সাথে ছিলাম, ধর্মের কারণে দেশভাগ। এখন ওই দেশের খ্রিস্টান, বুদ্ধিস্ট, পার্সি, জৈন, শিখ, হিন্দুজ যারা একেবারে মাইনরিটি এবং যারা এখন প্রায় মাইক্রোস্কোপিক হয়ে গেছে। আফগানিস্তানে মাইক্রোস্কোপিক 0.4, কারেক্ট। পাকিস্তানও মাইক্রোস্কোপিক 2, আর রোজই হচ্ছে। বললাম 4 দিন আগে অত্যাচারিত হলো, এবং ওরা থাকতে পারবে না আলটিমেটলি। তো তাদেরকে যদি আমরা আশ্রয় দিই, সেখানে কি বলা যাবে না যে এটা রিজনেবল নয়, এই কথা বলা সুযোগ থাকে? বা এটা ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া নয়, সেটা বলার কোনো সুযোগ থাকে? কাজে শুরুতেই শেখরবাবু যে কথাটা বলেছেন আর কি, একটা হচ্ছে বাস্তব ভিত্তিক দাবি, একটা হচ্ছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দাবি। তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দাবি সবসময় বিতর্কিত থাকে অবশ্যই, বা প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব দর্শন থাকে, আদর্শ থাকে, থাকতেই পারে, ঠিক, সে বলতেই পারে। অবশ্যই সেটা অধিকাংশ লোকের মতামত কিনা সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তো এখান থেকে আর কতগুলো মানে আইনগত বিষয় তার মধ্যে আছে। যেমন আগে ছিল 11 বছর। আসলে আমাদের সংবিধানের সিটিজেনশিপ অ্যাক্টের যে থার্ড শিডিউলটাকেই 2019-এ সংশোধন করে 11 বছরটাকে 5 বছর করে দিয়েছে। আর কিছু করা হয়নি 14 থেকে 19, এবং উইথ এ কাট অফ ডেট 31 ডিসেম্বর 2014। বিয়ন্ড দ্যাট কিন্তু যায়নি। আমি এখানে একটু বলবো, আমি বিয়ন্ড দ্যাট যেতে চাই। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এই ব্যাপারে সমালোচনা করতে চাই, কিন্তু মানে হয়নি আর কি। এখন আমি চাই যে আরেকটু যাক, আরো কিছু সময় দিয়ে সুযোগ দিক। কারণ যারা এই যে পরশুদিন 4 দিন আগে পাকিস্তানের যে খ্রিস্টান যে ভদ্রলোক, 70 বছরের একজন ভদ্রলোক এইভাবে মারা হলো, উনি কিন্তু 2014 31 ডিসেম্বরে সুযোগ নিতে পারছেন না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন তো, যে অত্যাচারিত হয় যে লোকগুলো, ওই যে খ্রিস্টান লোকটা, তাকেও জেলখানায় রাখা হয়েছে। কেন? রাষ্ট্র বলছে তার নিরাপত্তার জন্য। কি মজার ব্যাপার! আচ্ছা, এটা কি আমরা এখন ভাবতে পারি যে তার পরিবারের লোকেরা খুব নিরাপদভাবে পাকিস্তানে আছে বা থাকতে পারবে? ভাবার কোনো কারণ তো নেই। একদম তাই। ওই বাড়িতে এই 2019 আইনের কিন্তু বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা। আর রিফিউজির কথা যে কনভেনশন বলছেন আপনি, যে কথাটা বলছেন, ইউএনওর তত্ত্বাবধানে হয়েছিল, ইন্ডিয়ার সিগনেটরি ছিল না। এই বছর এক বছর আগে পাকিস্তান থেকে 17 লক্ষ আফগান রিফিউজিকে বহু বছর পরে আফগানিস্তানে জোর করে ফেরত পাঠানো হয়েছিল। রাষ্ট্রসংঘের কি ভূমিকা ছিল তখন? অনেকটাই গায়ের জোরে ঘাড়ে ধরে পাঠিয়েছে। রাষ্ট্রসংঘ কি ভূমিকা নিয়েছিল তখন? আর যদি মানবাধিকার হয়, তাহলে বহু মুসলিম দেশ, 52টা মুসলিম দেশ তো পৃথিবীতে আছে, কোনো দেশ তো এগিয়ে এসে বললো না ভাই আমাদের দেশে পাঠিয়ে দাও, আমরা তাদেরকে রাখবো। তাহলে সেই লোকগুলো কি লেখার দায়িত্ব কি ভারতবর্ষের? মানে সেই হিসেবে দেখতে গেলে আমাদের ভারতবর্ষ প্রচন্ড লিবারেল এবং সবার জন্যই ভাবছে। সবার লিবারেল আমরা হবো, আমাদের ক্ষমতার বাইরে গিয়ে লিমিটেশনস আছে একটা। তারপর রাষ্ট্রীয় নিরাপত্তার একটা বিষয় সেখানে জড়িত। এবং রোহিঙ্গাদের তো অধিকাংশই হচ্ছে সন্ত্রাসবাদীদের আমরা কেন আশ্রয় দিতে যাব? ওদের অধিকাংশ সন্ত্রাসবাদী, এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় ওরা শুধু সন্ত্রাসবাদী নয়, ওরা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ভয়ঙ্কর। আমার মনে আছে যখন রোহিঙ্গা ইনফ্লাক্স শুরু হলো, তখন আমাদের দেশের মিডিয়াতেই দেখিয়েছে, ক্লিপিং দিয়ে দেখেছি, মিয়ানমার থেকে গিয়ে ওরা শুটিং করে নিয়ে এসছে। ওদের মধ্যে 100 জনের মতো হিন্দু ছিল, 99 জনকে মেরে ফেলেছে। মানে রিলিজিয়াস ক্লিনজিং। হ্যাঁ, তো এই ধরনের কাজও করেছে। এই কিছুদিন আগেও তো, কয়েকদিন আগে মিডিয়াতে বেরিয়েছে সেটা, এই মিয়ানমারেই কিছু রোহিঙ্গা গিয়ে আক্রমণ করে বৌদ্ধ ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী লোক যারা
এদের উপর আক্রমণ করে বাড়িঘর জ্বালিয়ে সেখানে তাড়িয়েছে। এটা তো মানে সাম্রাজ্য এবং বিস্তার করা। পাকিস্তানের যে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, এদের সঙ্গে এদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তো সুতরাং এদের এটা আমরা আবার বার্ডেন হবো কেন এদেরকে নিয়ে? এটা তো আমাদের দায়িত্ব না। ঠিক। তবে এটা ভাবার কারণে যারা আসবে প্রত্যেকেই আশ্রয় পাবে। প্রি কন্ডিশন হচ্ছে তুমি ধর্মীয় নিপীড়নের কারণে এসছো অথবা সঙ্গত আশঙ্কায় তুমি এসছো, এবং গত 5 বছর ধরে 2014 ডিসেম্বর 5 বছর ধরে তুমি ভারতবর্ষে আছো, এবং তুমি অবশ্যই কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত নও। আর এখন এই লোকটা যে অনেকেই প্রশ্ন করে, আমি দেখেছি বিভিন্ন চ্যানেলেও দেখেছি, আমি পশ্চিমবঙ্গেরও কয়েকটা চ্যানেলে আমি দেখেছি, প্রশ্ন করছে যে এই কি ডকুমেন্ট দিয়ে ওরা প্রমাণ করবে ওরা যে আছে। আরে আমাদের যে 2019-এর যে সংশোধনী আইন, সেখানে বলছে তুমি এফিডেভিট দেবে, এফিডেভিট দিয়ে দিলে পরেই তখন জেলা ভিত্তিক যে স্ক্রুটিনি কমিটি হবে, হ্যাঁ ওরা স্ক্রুটিনি করবে। ওরা যদি এমন কিছু পায় এফিডেভিটের মিথ্যা কিছু আছে, তখন তাকে শুনানি হবে, তো তাকে সুযোগ দেওয়া হবে যে এই কথাটা মিথ্যে না, তুমি প্রমাণ করো। এই সহজ প্রক্রিয়া। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, যেমন আমরা দেখলাম কোন কোন রাজ্য সরকার বলছে আমি আইনটা কার্যকর করব না। হ্যাঁ বলছে, কিন্তু মারাত্মক কথা। বলছে রাজ্য তালিকা বা যুগ্ম তালিকাভুক্ত আইন নয়, এটা কেন্দ্রীয় তালিকাভুক্ত। সংবিধানেই লেখা আছে, সংবিধানের 11 ধারায় পরিষ্কার আছে, সিটিজেনশিপ ম্যাটার্স উইল বি ডিসাইডেড বাই পার্লামেন্ট। অ্যাবসলিউটলি ইট ইজ দেয়ার। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, তুমি আর্টিকেল 256 আমাদের কনস্টিটিউশন, এক্সিকিউটিভ পাওয়ারের ব্যাপার, তুমি কেন্দ্রীয় সরকারের আইন কার্যকর করতে বাধ্য। যদি না করো সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। অবশ্যই 356 হবে তো তোমার রাজ্যে, অবশ্যই ইমার্জেন্সি হবে। তুমি কেন্দ্রীয় আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তুমি আলাদা দেশটা, তুমি রাজ্য একটা আলাদা রাজ্য বটে, হ্যাঁ তুমি আলাদা দেশ নয়, তুমি যা কিছু করতে পারো না। ফ্যাক্ট। কাজে আমার একটা বদ্ধমূল ধারণা, শেখরবাবু যে কথাটা বলেছেন যে এই যে আমি আইন কার্যকর করব না, আমার মনে হয় আজকের পর থেকে 5টার পর থেকে বোধহয় কথাগুলো আর কোন রাজ্য সরকার বলবে না। একটা বিশেষ প্রয়োজনে বলেছিল তখন, বিশেষ সময়। এগুলো সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এদের কার্যকরী না করে কোনো উপায় নেই, কারণ এটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অন্তর্ভুক্ত। আদালতে গিয়েও কোনো বিচার পাবে না, মানে এদের যে প্রার্থিত সুবিচার সেটা পাবে না। আর কার্যকর না করলে ক্ষতিগ্রস্ত হবে কারা? ওই যে লোকগুলো যারা এদের বার্ডেনটা কে নেবে? কেন্দ্রীয় সরকার টাকা দেবে। আমি দেশে আছি যুগ যুগ ধরে, 10 বছর ধরে, 5 বছর ধরে, 20 বছর ধরে, আমি নাগরিকত্ব পেতে পারি কিন্তু পাচ্ছি না, আমি রাজ্য সরকার কোঅপারেট করছে না। সত্যি তাই। তাহলে আমি আছি কিসের ভিত্তিতে, কিসের ভরসায় আমি আছি? ঠিক। এখানে কিছু কিছু সরকার, মানে অন্তত 2-1টা সরকার তো দেখলাম বিগত কয়েক বছর যাবত, এদের বিরুদ্ধে শুধু 256 না, 355 এবং 365 এদের বিরুদ্ধে মানে অ্যাপ্লাই করা হয়েছে। 256 এর সঙ্গে 365 জড়িত, উনি সঠিক বলেছেন। 365 জড়িত, আর নালে পরে 356। ঠিক। তো কাজেই এই কথাগুলো আসলে সাংবিধানিক কথা নয়, বাস্তব ভিত্তিক কথা নয়, বা মানবাধিকার ভিত্তিক কথাও নয়। আমরা জানি তো কারা বাংলাদেশ থেকে এসছে, প্রতিদিন আপনার বাড়ি আমার বাড়ি চারপাশে আমরা দেখতে পাচ্ছি। ঠিকই ঠিকই, এগুলো আছে আমাদের ত্রিপুরায় তো প্রতিদিনই ধরা পড়ছে। তো এই জায়গাটাতে আমার শেষ প্রশ্ন আজকের এই অনুষ্ঠানে, যে আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে এই যে 6টি রিলিজিয়নকে ওরা বলেছে, মোহামেডান রিলিজিয়নকে বাদ দিয়ে, মুসলিম রিলিজিয়নকে বাদ দিয়ে, তা আমার মনে মনে একটা প্রশ্ন, ওরা আমি অনেকদিন ধরেই ভাবছি যে এটাকে মানে সবই সঠিক, আমি কোনো কিছুইতে মানে বেঠিক আমি বলছি না, কিন্তু কোনো কি অন্য কোনোভাবে কি সেটাকে প্লেস করা যেত যাতে লোকের মনে এই জিনিসটা না আসে যে সেটা রিলিজিয়ান ভিত্তিক নয়? মানে এটা আসছে এই কারণে, কারণ যখনই দেখা যাচ্ছে যে 6টি রিলিজিয়ন, এই যে এটার লজিকটা আমরা আপনি অন্য কিছু শিক্ষিত লোকজন সেটা বুঝবে, কিন্তু জনসাধারণ, হ্যাঁ জনসাধারণের মধ্যে অনেকেই আছে যারা ওই জিনিসটাকে না বুঝে মানে অযথা সেন্টিমেন্টাল হয়ে সেটাকে অন্য কালার দিয়ে দিচ্ছে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে ওই যে 6টি রিলিজিয়নের কথা বলা আছে অ্যাপার্ট ফ্রম দ্য মোহামেডান, সেই জায়গাটাকে একটু অন্যভাবে টুইস্ট করে বা অন্যভাবে মডিফাই করে যদি প্লেস করা যেত, তো আপনার কি মনে হয় যে সেটা হলে পরে কি একটু ভালো হতো? না, প্রথম কথা জনসাধারণের অজ্ঞতার দায়িত্ব তো রাষ্ট্র নেবে না। না জেনে শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম, আই হ্যাভ নো রাইট টু বি। সেকেন্ডলি হচ্ছে এই যে আহমদিয়া, 1973 সালে জুলফিকার আলী ভুট্টো যখন প্রধানমন্ত্রী পাকিস্তানের, তিনি আহমদিয়া সম্প্রদায়ের মানুষকে এক্সকমিউনিকেট করে দিয়েছেন, মানে তারা মুসলিম না।
এবং এরা কেউ এসে যে আমাদের কাছে কোনো সিগনিফিক্যান্ট নাম্বারে যে আশ্রয় চেয়েছে এমন নয়, অধিকাংশ লন্ডনে চলে গেছে, কারণ লন্ডনে বা ইংল্যান্ডে এদের একটা ভালো পপুলেশন আছে, ওইদিকেই চলে গেছে, সংখ্যায় কমই ছিল। সেটাও নিশ্চয় বিভিন্ন সময় এদের উপর আক্রমণ হয়েছে, এদের মসজিদও আলাদা, এদের মসজিদে বোমা নিক্ষেপ করা হয়েছে, কিন্তু ওরা পাশাপাশি পাকিস্তানের বর্ডারিং রাষ্ট্র আছে ইরান, শিয়া মেজরিটি স্টেট, শিয়া বহুল রাষ্ট্র হচ্ছে বা ইরান, তো সেখানে চলে যায়। এরাও সিগনিফিক্যান্ট নাম্বার নিয়ে কখনো এসে আমাদের কাছে তো আশ্রয় চাইনি বা বলিনি। আর তার উপরে আমরা যে গ্রাউন্ডে এটা করেছি, যেটা গৌতমবাবু খুব সুন্দর এক্সপ্লেন করেছে, যে রিলিজিয়াস পারসিকিউশন অর অপারেশন তাহলে কার উপর হচ্ছে? যেখানে মুসলিম মেজরিটি সেখানে তো হচ্ছে না। এরপরেও আরেকটা কথা, আমরা মুসলিমদেরকে নাগরিকতা চাইলেও দেবো না এই কথা কিন্তু এই আইনে কোথাও নেই না। তাদের ক্ষেত্রে ওই যে এক্সপিডাইটেড প্রসেস যেটা ফার্স্ট ট্র্যাকিং করে, এটা হবে না। ওরা ওই নর্মাল প্রসেসে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট 1955 যেটা, সেটার মধ্যে যে সংস্থান দেওয়া আছে সেটা অনুসরণ করে সেটাকে মান্যতা দিয়ে এদের পেতে হবে। এই তো ডিফারেন্স, আর তো কিছু না। আর জনগণের অজ্ঞতা যেটা বললাম, আসলে জনগণ অজ্ঞ নয়, জনগণকে বোঝানো হয়, বিভ্রান্ত করা হয় জনগণকে। একটা আপনি লোক খুঁজে পাবেন না যদি আমাদের আশেপাশে দেখি যে আইনটা নিয়ে খুব বেশি চিন্তিত বা খুব বেশি অ্যানালাইসিস করেছে, তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করা হয় বিভিন্ন কারণে। তারা কিন্তু এই আইনের বিরোধী নয়, তো কাজে জনগণ অজ্ঞ নয়, তাদেরকে বিভিন্ন কারণে ভুল বোঝানো হয়। আমি আমার এক বন্ধুর কথা বলবো, ত্রিপুরারি ছেলে, কলকাতায় প্রতিষ্ঠিত, এরও একটা বদ্ধমূল ধারণা ছিল এই আইনটা নিয়ে। কিছুদিন আগে আমার বোধহয় একটা আর্টিকেল লিখেছিলাম একটা পত্রিকাতে, তো বললো আর্টিকেলটা পাঠা আমাকে। সে কয়েকবার পড়লো, পড়ে আমাকে ফোন করলো যে তুই যা লিখছিস সব ঠিক আছে তো? আমি বললাম হ্যাঁ সব ঠিক আছে। দেখি আমাদের তো ভুল বুঝলাম এতদিন, আমাদের তো এখানকার এই দলগুলো বললো যে না ভুল বুঝাইলো আমাদেরকে। তাই আমি বললাম ভোটের বাজারে তো এগুলি চলে, না তাহলে তো ঠিক আছে। আরে টেলিফোনে অনেকক্ষণ কথা হলো। মানে সেটা মনে হচ্ছে মানুষ জানতে চায় না সঠিক জিনিসটা কি। মানুষ জানতে চায়, জানতে চায়, বাট আমরা মানুষদেরকে কেউ বা কোনো সংগঠন, কোনো দল আমাদের প্রয়োজনে মানুষকে ভুল ডেলিভারিটলি মিসলিড করা, একদম ডেলিভারিটলি মিসলিড করা, এই হচ্ছে আসল। এবং আমার বদ্ধমূল ধারণা কালকের থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কোনো হইচই ভারতবর্ষে হবে না কালকে থেকে, কারণ ইলেকশন ক্যাম্পেইনিং শেষ হয়ে গেছে। আর এমনিতেও ডেড ইস্যু হয়ে গেছে, এটা রাইট ফাইট করলো দিল্লিতে 2020-তে, এগুলো শেষ। ওই যে ধর্ণা ফর্ণা দিল, ডোনাল্ড ট্রাম্প আসবে ভেবে দৃষ্টি আকর্ষণ করে, সত্যি তাই, সংগঠিত দাঙ্গা, তো এগুলি তো আমরা দেখেছি। আসলে একটা কথা আমি শুধু যোগ করি আর কি, শাহিনবাগের ঘটনা বলাতে আর কি, আমাদের যে জেনারেল বিপিন রাওয়াত খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ভারতবর্ষের অবস্থা নিয়ে। বলছেন যে আমাদের আড়াই ফ্রন্টে যুদ্ধ করতে হবে। কিন্তু আড়াই ফ্রন্ট কি? একটা ফ্রন্ট চায়না, একটা ফ্রন্ট পাকিস্তান, আর একটা ফ্রন্ট আমাদের দেশের মধ্যে, যেটা হাফ, যেটা ধরে, হ্যাঁ, এই যে নকশালিজ মুভমেন্ট এটসেট্রা আমাদের মধ্যে যারা আছে, ইন্টারনাল সিকিউরিটি আর কি, এইটাকে বলছে আড়াই ফ্রন্ট। ওই শাহিনবাগ কিন্তু আড়াই ফ্রন্টের অংশ। এগুলি কিন্তু হচ্ছে, আরও হবে। তবে আমাদের ভাগ্য ভালো বা প্রশাসনের কারণে হোক, যে কারণে হোক, গত 4-5 বছরের মধ্যে কিন্তু আমাদের ইন্টারনাল সিকিউরিটির ম্যাটারটা, আমরা কাশ্মীর দেখি বা এই নকশালি মুভমেন্ট দেখি, অনেকটা কমেছে, অনেকটা। আমরা আশাবাদী এই মুভমেন্টগুলি আরো কমবে। কড়া হাতে দমন করতে হবে এদেরকে বাবা শোনা বলে হবে না। একদম সঠিক কথা। তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের এই শুভ সন্ধ্যায় আমরা অনেক কিছু জানতে পারলাম এই 2019 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে আমাদেরকে জানাবেন। আমি আশা করব আজকের আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।